আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। বর্তমান আমাদের আর একটা স্বাধীনতা পর্ব শুরু হলো 2024-এর জুলাই এবং আগস্ট মিলে। এই যেন আর একটা স্বাধীনতা। 1971 সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম পশ্চিম পাকিস্তানের কাছ থেকে, কিন্তু বর্তমানে যেন আর এক স্বৈরশাসকের কাছ থেকে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু কেন সে স্বৈরশাসক হলো? আমাদের বিধিবিধানের কোনো জায়গায় ত্রুটি আছে। আসলে আমাদের বিধানের ভিতরে ত্রুটি আছে, সমাজে মানসিকতায় ত্রুটি আছে। গোলামের জাতি হতে হতে আমাদের মানসিকতা গোলাম হয়ে গেছে। আমরা কখনো একজন নেতার ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি না। এটাই হলো একটা আমাদের বড় সমস্যা। কিন্তু 1757 সালে যখন পলাশী যুদ্ধ হয়েছে তখন কিন্তু প্রতিবাদ করেছে। মীর জাফর ছিল প্রধান সেনাপতি, মোহনলাল, মীর মহম্মদ সাফরে, তারা মীর জাফরের অনুমতি ছাড়াই তারা যুদ্ধে অংশ নিয়েছে ইংরেজ সেনাবাহিনীর সাথে, এবং তারা প্রায় জিতে গিয়েছিল। তাহলে বসের কথা সবসময় শোনার প্রয়োজন আছে এমন মনে হয় না, এমন কখনোই উচিত না। বিবেক কেন? মানুষের বিবেচনা রয়েছে, তাহলে বসের কথা কেন শুনতে হবে সবসময়? এই দিকটা ভাবতে হবে। যেমন মীর জাফরের কথা তারা শোনে নাই, অর্থাৎ বসের কথা অনেক সময় বসের কথাই গুলি চালাতে হয় না, আবার অনেক সময় হয়। মীর জাফর গুলি চালায়নি বলে বা অনুমতি দেয়নি, কিন্তু মোহনলাল সাফরে এবং মীর মহম্মদ তারা তার কথা অমান্য করেছে বলেই তারা বিখ্যাত হয়েছে, তারা সম্মানিত হয়েছে। এটার থেকে আমাদের শিক্ষার আছে, কিন্তু এই শিক্ষা আমরা নিতে চাই না। আমাদের এই বাঙালি এই শিক্ষা নিল না। তাই বর্তমানেও যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিল, তখন সে যখন মানুষের এই অবজ্ঞা করছে, তার অহমিকাবশত, তার অহংকার দাম্ভিকতার কারণে যখন ক্ষমতা ছাড়ছে না, সুষ্ঠু নির্বাচন দেয় না, চারিদিকে দেশ যখন ধূলিসাৎ হয়ে যাচ্ছে, সিন্ডিকেট, তারপরে অর্থ পাচার, ব্যাংক লুট, ঘুষ, দুর্নীতিতে যখন ছেয়ে যাচ্ছে, এক একটা পুলিশ অফিসারে যখন প্রমাণ পাওয়া যাচ্ছে 700 বিঘা জমি কিনেছে বেনজির আহমেদ, কোনো পুলিশ অফিসার, অন্যান্য অফিসার, সচিব, তারা যখন কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক দেখা যাচ্ছে। ব্যাংক লুটপাটে ঋণ খেলাপিরা ব্যাংকের টাকা দেয় না। সমস্যা কি? এক জায়গায় বিদেশে ঋণ করতে করতে এমন অবস্থায় পৌঁছেছে যে বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তি 1,18,000 বা 20,000 কোটি 1,20,000 টাকা করে ঋণী হয়ে গেছে। এই নানাবিধ কারণে প্রশ্ন ফাঁস হওয়া, 15 সালের দিকে একবার প্রশ্ন ফাঁস হয়েছে, আবার বর্তমানে বিসিএসের প্রশ্ন পর্যন্ত ফাঁস হয়েছে। সেই ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে জন্ম হয়েছে আবেদ আলী, আমরা দেখেছি। এই সব দেখতে দেখতে মানুষ যখন বিরক্ত হয়ে গেছে, তখন কোটা আন্দোলনের সূত্র ধরে এই এক বিপ্লব ঘটে গেল। আমি একসময় ভাবতাম যে এদেশের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কি সব একেবারে ঝিমিয়ে গেল, সব কি মারা গেল? কারণ যুগে যুগে দেখা যায় অসংখ্য ঘটনা, অসংখ্য কিছু যখন স্বৈরাচারের প্রতিবাদ করেছে, বিপ্লব এনেছে হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্টুডেন্ট, অর্থাৎ ছাত্রছাত্রীরা। কিন্তু তারা কেন করছে না? কিন্তু যাক, তাদের প্রতি সেই ভুল ধারণাটা আমার ভেঙে গেছে। এখন তাদেরকে অভিনন্দন জানাই, স্যালুট জানাই যে তারা এমন এক প্রতিবাদ, কোটা আন্দোলন থেকে শুরু করে এমন সর্বব্যাপী প্লাবনের মতো যে এক আন্দোলন শুরু করেছিল, সেটা সারা দেশে যখন ছড়িয়েছিল সমস্ত বিশ্ববিদ্যালয়ে, তখন ধীরে ধীরে আস্তে আস্তে এক স্বৈরাচারের পতনের দিকে, বিজয়ের দিকে নিয়ে আসলো, এবং সর্বশেষ 5ই আগস্ট সেই বিজয় সাধিত হলো। খুবই এক গর্বের কথা। যদিও অনেক প্রাণ বিসর্জন হয়েছে, অনেক নিহত হয়েছে, অনেক শহীদ হয়েছে, আবু সাইদ থেকে শুরু করে অনেক ছাত্র, সাধারণ জনতা, হয়তো হাজারেরও বেশি। সেই সাথে পুলিশও নিহত হয়েছে জনগণের হাতে। যাত্রাবাড়িতে গেছিলাম, আজ দেখলাম অসংখ্য গাড়ি পোড়ানো এবং পুরা থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। আবার অন্যান্য থানাতেও বিভিন্ন জায়গায় অসংখ্য সাধারণ মানুষ এবং পুলিশও মারা গেছে। এই প্রত্যেকটা মৃত্যুই আমাদের জন্য দুঃখজনক। কিন্তু কেন হলো এই মৃত্যু? কেন হলো? এই যে কথাটা অবাধ্য করার জন্য, যে বসের কথা মানতে হবে কেন? বস যখন অন্যায় কথা বলবে তখন সেটা মানা যাবে না, কিন্তু পুলিশ সেটা মেনেছে। 14 সালে নির্বাচন, 18 সালে নির্বাচনে দেখা যাচ্ছে পুলিশ বসের কথা শুনেছে এবং তারা চুরি করেছে। আমি দেখেছি, খেয়াল করে 14 সালের নির্বাচনে আমার দায়িত্ব ছিল সেন্ট্রাল উইমেন্স কলেজে। সেখানে যখন 2টা-2.5টে বাচ্চা, তখন কয়েকশো লোক নিয়ে এসে ব্যালট ছেড়ে নিয়ে চলে গেল। আমি সহকারী বিচারিক নিজে দায়িত্বে ছিলাম। আবার দেখা গেল 18 সালের নির্বাচনে ইভিএম মেশিনে, সেখানেও তাদের লোকজন নিয়ে পুলিশ কিছুই বলে না। পুলিশ আরও শিখায় গেল কীভাবে চুরি করতে হয়। কানে কানে শিখলো। আমি সেটা রাজি হচ্ছিলাম বলে তারা নাকি আলোচনা করছে আমাকে মারবে। এই হলো 18 নির্বাচন গেছে, যেখানে সমস্ত এজেন্ট বের করে দিয়ে নিজেদের লোকজন দ্বারা ইভিএম মেশিনে, কিন্তু যারা জানতো না, 2টার আগেও তারা জানতো না যে কীভাবে চুরি করতে হয়, একটা পুলিশ দিকে কানে কানে এসে বলে গেল। অর্থাৎ পুলিশ পুরা রক্ষা করেছে। এমনকি একটা পুলিশ বলেছ, রাস্তা দিকে বলতেছে অন্যান্য যারা তারা হয় বাড়ি ছেড়ে চলে যাবে অথবা জেলে যাবে। সুতরাং এইভাবে মানুষের মনোভাব অমান্য করে
গণতান্ত্রিক অধিকারকে ছিন্ন করে, ভোটাধিকারকে ছিন্ন করে, নষ্ট করে জোর করে ক্ষমতায় থাকা যায় না। জোর করে কখনো চিরদিন ক্ষমতায় থাকা যায় না, যুগে যুগে কেউ থাকতে পারেনি। আর সেটাই প্রমাণিত হয়েছে। যাক, সেই বিজয় এসেছে। কেননা চতুর্দিক দিয়ে যখন সামলাতে পারছে না, কিন্তু নিয়ম হলো যদি পুলিশের প্রধান যখন দেখবে যে আমাদেরকে চুরি করতে বলছে, অথচ তারা তো জানে সংবিধানে লেখা ক্ষমতার মালিক হলো জনগণ, তাহলে মালিকের কথা অবাধ্য হয়ে আমি এই জনগণের কর্মচারী প্রধানমন্ত্রী বা মন্ত্রী তাদের কথা কেন শুনবো? পুলিশের হাতে বন্দুক কেন দেয়া? তারাই তো বলে বন্দুক দিয়েছে খেলা করতে, তো খেলা করতে দেয়নি, তোমাকে বন্দুক দিয়েছে ভোট যাতে চুরি না হয় সেজন্য ঠেকানোর জন্য, দুর্বৃত্তের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, সাধারণ জনগণের জানমাল রক্ষা করার জন্য, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য। অথচ তুমি পুলিশ কি করেছ? জনগণকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়ে সেখানে ভোট দিয়েছ। তারা বলে যে আমাদের উপর থেকে বলে স্বরাষ্ট্রমন্ত্রী। আমি কথা শুনবো না, কথা না শুনলে সমস্যা কি? হ্যাঁ, প্রধান যে থাকবে তারা সে একটা কমিটি মিটিং করবে যে আমরা তো জনগণের পক্ষে কথা বলবো, আমরা কেন নির্দিষ্ট কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বা কারো কথা আমরা শুনবো না, আমরা মানুষের অধিকারের জন্য কাজ করব। কিন্তু সেই ব্যক্তিত্ব মেরুদণ্ডহীন। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এরকম মেরুদণ্ড তৈরি করে না। আজকে দরকার মেরুদণ্ড, যাতে আমরা নজরুলের কবিতার মতো বলতে পারি, বিদ্রোহী কবিতার মতো, যে আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুন্নিস, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধনে, যত নিয়মকরণ শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। এভাবে যেন আমরা বলতে পারি। যা হোক, সেই অবস্থার পরবর্তীতে এক বিজয় সূচিত হলো, কিন্তু অনেক রক্ত ক্ষয়ের কারণে 15 বছর এই যে মানুষের নানা ভোগান্তি, ক্ষমতায় ছিল ভালো কথা, তারপরেও দুর্নীতি বন্ধ করতে পারে না, সিন্ডিকেট বন্ধ করতে পারে না, ব্যাংকে ঋণ খেলাপি বন্ধ করতে পারে না, তাহলে তাদের যোগ্যতা ছিল না। কিন্তু কেন সেনাবাহিনী থেকে কিছু বলে নাই, আর পুলিশের সেই মেরুদণ্ড কেন তৈরি হয়নি? এটা আমাদের অনুসন্ধান করা দরকার, যে কেন এই অফিসারদের মেরুদণ্ড তৈরি হয় না, কেন তারা সত্যকে বুঝতে পেরেও তারা সত্যকে গ্রহণ করে না, কেন তারা মোহনলালের মতো হতে পারে না, কেন তারা মীর মদনানের মতো হতে পারে না, কেন সাফরের মতো হতে পারে না? বসের কথা কেন শুনতে হবে? সত্য বড়, সত্য বড়, বসের সে সত্য বড়, এই প্রচারটা আমাদের চালাতে হবে যে কোনো যুগে, ভবিষ্যতেও। অর্থাৎ বস আমাকে অনুমতি দিয়েছে, অর্ডার দিয়েছে বলে আমি সেটা করবো তা না। যদি সেটা মিথ্যা অলিক হয়, যেটা সেটা সত্য বিরোধী হয়, যদি সেটা মানুষের জন্য ক্ষতিকর হয়, দেশের জন্য ক্ষতিকর হয়, সেটা কখনো মানা যাবে না। কারণ যে বস সে যে বেশি বোঝে এটা কোনো কথা না, এটা কোনো নিয়ম না। আজকে নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতে যারা এখন বুঝতে পারছে তাদেরকে ফেলে দিয়ে সে পালায়েছে, অর্থাৎ ব্যক্তিত্বহীন, মেরুদণ্ডহীন। এটা আমি আগেই বুঝেছিলাম। আরেকটা কথা বুঝেছিলাম, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে মঞ্চ ভেঙে পড়ে যায়, ওদিন আমি বুঝেছিলাম যে একটা ঘটনা ঘটবে, এমন একটা ভেঙে যাওয়ার ঘটনা তাদের ঘটবে। সত্যি সেটা প্রমাণিত হলো। ওটি ছিল পূর্ব লক্ষণ। সব কাজের একটা পূর্ব লক্ষণ থাকে, স্বপ্নে দেখারও একটা পূর্ব লক্ষণের আগে যেমন স্বপ্নে দেখা যায়, বাস্তবেও একটা পূর্ব লক্ষণ থাকে। আমার তখন মনে হলো এই যে ওবায়দুল কাদের বক্তব্যের ভিতরে যখন এই স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলেছে তখন ভেঙে পড়েছে, এটা আল্লাহর খেলা। তখন মনে হলো যে অবশ্যই একটা ঘটনা ঘটবে এবং সামনে আসতেছে, যে এমনই তারা ধসে পড়বে সব, আর সেটাই সত্য প্রমাণিত হয়েছে। কিন্তু আগে বলিনি, আগে বললে হয়তো অনেকে মনে করবে না এটা একটা হাস্যকর, কিন্তু আমার কাছে মনে মনে কিন্তু হতো, মনে মনে একটা চিন্তা হতো যে পূর্ব লক্ষণ দেখা গেল, মঞ্চ ভেঙে পড়ে গেল, এত মজবুত করে মঞ্চ তৈরি করার পর পড়ে গেল, ভেঙে গেল, এটা একটা লক্ষণ যে তারা ভেঙে পড়ে যাবে। তাই হলো, তাই হয়েছে। কিন্তু আমরা ভবিষ্যতে যাতে এমন নিয়ম করতে পারি যে যাতে স্বৈরাচার তৈরি না হয়। যেমন একই ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, একই ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, প্রেসিডেন্ট থাকবে না। এছাড়া আরও আছে যে সংসদে 70 নম্বর অনুচ্ছেদ বাতিল করতে হবে। 70 নম্বর অনুচ্ছেদের জন্য নির্ভীকভাবে কথা বলতে পারে না সংসদ সদস্যরা, তারা নিজের দলের বিপক্ষে ভোট দিতে পারে না। কেন? একজন এমপি, সংসদ সদস্য, তার নিজস্ব ক্ষমতা বলে, নিজস্ব বুদ্ধিজ্ঞান দিয়ে সে প্রয়োজন হলে নিজের দলের বিরুদ্ধে ভোট দেবে, কারণ ন্যায়কে ন্যায় বলবে, সত্যকে অসত্যকে অসত্য বলবে। এই ক্ষমতা যদি না থাকে তাহলে কি একজন সংসদ সদস্যের লাভ কি? তাই এই নিয়মটা করতে হবে। 70 নম্বর অনুচ্ছেদে যেটা আছে যে যে দলের এমপি সে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, এটা সম্পূর্ণ একটা দারুণ একটা রুচি বিকৃত একটা বাজে একটা নিয়ম, বাজে একটা আইন। এই আইনটা বদলাতে হবে, এই আইন বদলাতে হবে। এবং আরও কিছু নিয়ম করতে হবে। বর্তমানে যারা আছে আমার এই ভিডিও যারা দেখবেন, যাতে প্রচারের চেষ্টা করবেন যে একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, তাহলে কোনো পরিবার আটকে থাকবে না। দেশ কি কোনো পরিবারের? দেশ কোনো পরিবারের না, দেশ সমস্ত মানুষের। যে সবচেয়ে মেধাবী হবে, যে দল ক্ষমতায় বা হবে, সেই দলের ভিতরে চেঞ্জ হবে। এক পরিবারের লোক কখনো হবে না, তাহলে সেখানে সুন্দর সমাজ হবে, সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে।
আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।